গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত ৭০। বৈরুতে বোমার আঘাতে হিজবুল্লাহর মিডিয়া প্রধানের মৃত্যু। ইসরায়েলি বর্বরতায় লেবাননের স্বাস্থ্য সেবা খাতে ধস। ইউক্রেনের রুশ হামলায় নিহত ১০। কয়েকটি অঞ্চলে বন্ধ বিদ্যুৎ সরবরাহ। রাশিয়ার ভেতরে আক্রমণের জন্য কিয়েভকে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি বাইডেনের। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ। নতুন প্রশাসনের গণবহিষ্কারের প্রতিশ্রুতি তৈরি করছে অস্থিরতা। পরিবার নিয়ে শঙ্কায় অনেকে। এবং ইমরানের মুক্তির বিষয়ে চাপ প্রয়োগে বাইডেনকে ৪৬ মার্কিন কংগ্রেস সদস্যের চিঠি। পাকিস্তানের মানবাধিকার নিয়ে উদ্বেগ। ২৪ তারিখের বিক্ষোভে সমর্থকদের যোগ দেওয়ার আহ্বান। জাতিগত সহিংসতার জেরে থমথমে মণিপুরে আরও ৩ জন নিহত। শীর্ষ নেতাদের বাসভবনে হামলা অব্যাহত। বন্ধ ইন্টারনেট। কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেইত লাহিয়ার আবাসিক ভবনে হামলার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ মারা গেছেন। জবাবে ইসরায়েলের হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ধ্বংসস্তূপে পরিণত চারিদিক। উত্তর গাজার বেইত লাহিয়া শহরের এমনই করুণ অবস্থা। স্থানীয় সময় রোববার শহরের একটি আবাসিক ভবনে অতর্কিত হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি, আহত হয়েছেন অনেকে। বেশ কয়েকজন বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৪৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখের বেশি, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। এদিকে গাজার পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার মার ইলিয়াস শহরে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ভবন। এই ঘটনায় হিজবুল্লাহর মিডিয়া মুখপাত্র মোহাম্মদ আফিফ মারা গেছেন বলে জানা গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জবাবে ইসরায়েলের হাইফা শহরের একটি উপাসনালয় ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ইসরায়েলি হামলার কারণে লেবাননে ২ দিন স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। নেতানিয়াহু বাহিনীর হামলায় লেবাননে এখন পর্যন্ত ৩৫০০ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ১৫,০০০ লেবানিজ। ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি। এদিকে ইসরায়েলি বাহিনীর একের পর এক বর্বর হামলায় ধসে পড়ছে লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা। চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত নেতানিয়াহু বাহিনী দেশটির স্বাস্থ্যসেবা খাতের ওপর অন্তত ২৮৬টি হামলা চালায়। এসব হামলায় নিহত হয়েছেন ২০৮ জন স্বাস্থ্যকর্মী, আহত হয়েছেন আরও অনেকে। অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে হাসপাতাল ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। মুখে হিজবুল্লাহকে ধ্বংসের কথা বললেও ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হচ্ছেন লেবাননের সাধারণ মানুষ। আহত হয়ে চিকিৎসা নিতে গিয়েও বাঁচার উপায় নেই। খোদ হাসপাতালই পরিণত হয়েছে হামলার অন্যতম লক্ষ্যবস্তুতে। বেছে বেছে হাসপাতালগুলোতে নেতানিয়াহু বাহিনীর চালানো এসব হামলায় ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে লেবাননের স্বাস্থ্য খাত। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের পর এবার নেতানিয়াহু বাহিনীর নজর পড়েছে লেবাননের দিকে। দেশটির দেয়া তথ্য মতে লেবাননের স্বাস্থ্য খাতের ওপর চালানো হয়েছে ২৮৬টির বেশি হামলা। বর্বর হামলার তালিকা থেকে বাদ যায়নি অ্যাম্বুলেন্স, দমকল বাহিনীর ট্রাক ও উদ্ধারকারী যান। বর্বর এসব হামলায় চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত লেবাননের ২০০-র বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। হতাহতের ঘটনার পাশাপাশি এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ৪০টির বেশি হাসপাতাল। এর মধ্যে ৮টির কার্যক্রম বন্ধ হয়ে গেছে পুরোপুরি। এছাড়া ধ্বংস হয়েছে জরুরি সেবায় নিয়োজিত ২৫০-র বেশি যানবাহন। হামলায় আহতরা বঞ্চিত হচ্ছেন পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে। হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত সংখ্যক কর্মী ও সরঞ্জাম। সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ইসরায়েলের দাবি, অ্যাম্বুলেন্সে করে অস্ত্র পরিবহন করে হিজবুল্লাহ। এমন অজুহাতেই একের পর এক ন্যাক্কারজনক হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর সেনারা। ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বেশ কয়েকটি অঞ্চলে। এই হামলাকে নারকীয় বলে উল্লেখ করেছে কিয়েভ। এদিকে রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। রোববার অন্তত 120টি ক্ষেপণাস্ত্র ও 100টি ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভ সহ দেশটির বিভিন্ন শহরের অনেক ভবন। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এই হামলাকে নারকীয় বলে উল্লেখ করেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এদিন বিদ্যুৎ অবকাঠামোগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। এতে বিভিন্ন শহরে বন্ধ হয়েছে বিদ্যুৎ সরবরাহ। জেনারেটরের উপর নির্ভর করে চলছে হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো। কয়েক মাসের মধ্যে এটি রাশিয়ার ইউক্রেনে চালানোর সবচেয়ে বড় হামলা বলে জানায় স্থানীয় গণমাধ্যম। এদিকে দায়িত্ব ছাড়ার আগে ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর অনুমোদন দিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের পর অবশেষে এই অনুমোদন দিল বাইডেন প্রশাসন। তবে ট্রাম্প দায়িত্ব নেয়ার পর বাইডেনের এই সিদ্ধান্ত প্রত্যাহার করবে কিনা তা স্পষ্ট নয়। যদিও ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। জাতিগত সহিংসতার জেরে উত্তপ্ত ভারতের মণিপুরে আরও 3 জন নিহত হয়েছেন। রোববার 2 জনের লাশ নদী থেকে উদ্ধার করা হয়। অন্য একজন বিক্ষোভ চলাকালে নিহত হয়েছেন বলে জানায় ভারতীয় গণমাধ্যম। এমন পরিস্থিতিতে কারফিউ জারির পরও কমছে না উত্তেজনা। মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে হামলার অভিযোগে অন্তত 23 জনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। এদিকে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার রাতভর মণিপুরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে, যাদের বিরুদ্ধে রাজ্যটির মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে হামলা অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর আগে রোববার বিকেলে কারফিউ ভেঙে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। নিখোঁজ বেশ কয়েকজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজ্য জুড়ে বাড়ছে উত্তেজনা। গত সোমবার রাজ্যটির জিরিবাম জেলা থেকে তাদের অপহরণ করা হয়েছিল। অভিযোগ কুকি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে। There is no law and order, there is no normalcy, there is no roadmap ahead to bring peace and normalcy in the state of Manipur. This violence, unfortunate violence, conflict that is taking place for last 18 months. So it has completely eroded the public confidence. General public are today on the street. নতুন করে সহিংসতা দেখা দেয় রাজ্যটির রাজধানী সহ বিভিন্ন জায়গায় কারফিউ জারি করা হয়েছে। কয়েকটি জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। নিরাপত্তাজনিত একাধিক বিধিনিষেধও জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এদিকে মণিপুর ইস্যুতে মহারাষ্ট্রে ভোট প্রচারের কর্মসূচি বাতিল করে রোববার দিল্লি ফিরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেতানিয়াহুর ভয়াবহ হামলা, টার্গেট ট্রাম্প, তারপর বাকি কিছু। দর্শক, টানা 1.5 বছরের বেশি যুদ্ধে এখন পর্যন্ত যুদ্ধবন্ধের আলোচনা এবং যুদ্ধবিরতি শেষ হচ্ছে না। এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো বেশ জলঘোলে। তবে ইসরায়েল যে মুসলিম বিশ্বর পিছু নিয়েছে তা কি আসলেই ঠিক? এ নিয়ে পুরো বিশ্ব ক্ষেপলেও এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি। তবে এইমাত্র আবারও নেতানিয়াহু যে টার্গেট করেছে ফিলিস্তিনিদের, গাজাবাসীদের, তা একেবারেই অবাঞ্ছনীয়। কেননা নেতানিয়াহুর নতুন হামলায় আবারও প্রাণ গেল ৭৪ জনের। সেই সাথে এবার নেতানিয়াহু টার্গেট দিয়েছে যে তার যুদ্ধে যদি কেউ বাধা দেয় তাহলে আগে টার্গেট তাকেই করবে। আর যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি হুঁশিয়ারি সংকেত দিয়ে বলেছে তার করা কাজে যেন বাধা না দেয়। তো দর্শক, এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানতে চাই। ধন্যবাদ।